তো এখানে আমাদের আমরা তো বিয়ে পাইলাম V2 এর মানটা 5 পাইলাম। তখন এই I এর মানটা এবং I2 এর মানটা সেটা হচ্ছে একটা হলো VL এর মান আর একটা IC এর মান। তো VL এর মানটা হলো V2 বাই এই L এর মান। তো এখানে এটা করার পরে এইখানে একটু ভুল হইছে মনে হয়। এই এক্সেল এর মানটা প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মাইনাস হয়তো ভুলক্রমে দেওয়া হয়ে গেছে। আর নিচে এক্স এর মানটা মাইনাস, এটা ঠিক আছে। পরবর্তীতে দেখেন IL প্লাস IC এর মান এই দুইটার যোগফল শেষ। এবং আর এর মানটা কি ছিল, যখন এই আইটা যখন পাওয়া যাবে, আইটা পাওয়া গেলে ভি ভাগ আই করলে আর এর মানটা পাওয়া যাবে। এটা হচ্ছে সেই মানটা। এটা সবাই করবেন, তার কারণ হলো এখানে দেখেন একটু আমাদের ভুল হয়েছে। 230 210, তো এটা একটু কম বেশি হয়তো হইতো। অ্যাঙ্গেলটার ইয়াতে ইফেক্টটা আমাদের খুব একটা পড়বে না, কারণ আমরা মেইন ইয়া পার্টটা নিচ্ছি। তো দেখেন এখানে আমরা বই থেকে কিছু এক্সাম্পল নিচ্ছি আমাদের প্র্যাকটিসের জন্য। এখানে একটা সার্কিট দেওয়া আছে, সেখানে 3 আর 4 আর এল এর মান দেওয়া আছে, আর এক্স এর মান দেওয়া আছে, আর এক্স এর মান দেওয়া আছে 8। তাহলে Z1টা 3 into 4 জে, এটা কনভার্সন করে আসছে আমাদের 5 at an angle 53। আর Z2টা মাইনাস জেসি, যেটা আমি বলছিলাম যে এটা -90 হয়। আর এল এর ক্ষেত্রে একবারে ডাইরেক্ট প্লাস 90। তো এখন দুইটা আমাদের জেড পাওয়া গেছে। এখন আই, এখানে তো আই দেওয়া আছে, এই জন্য ভোল্ট কারেন্ট ডিভাইডার রুল করে ব্যবহার আছে। তাহলে আয়নের ক্ষেত্রে আমি বলছিলাম যে এই Z2টা আগে আসে উপরে আসে, আর নিচে দুইটাই যোগফল। এখানে এটা করে মোটামুটি আমাদের মান আসছে 80 ইন্টু -6.83। এটা এক্সাম্পল শুধু থাকলে হবে না, আপনার খাতা কলমে করতে হবে, নিজের ক্যালকুলেটরে করতে হবে। কারণ হলো যে যদি ক্যালকুলেটরে আপনার উঠাতে ভুল হয় বা বুঝতে ভুল হয়, সেক্ষেত্রে আপনি বলবেন, আমরা এটা আরো ভালো করে ইয়ে করবো। কিন্তু আমি দেখলেন যে হ্যাঁ এটা তো সহজ, পারবো, কিন্তু পরীক্ষা হলে দেখা গেল যে মিলতেছে না। I2টাও জাস্ট খালি এরকম। তখন বলছে কি I1 আর I2 যোগ করে দিলে আপনার এটা ভ্যালু আসবে। এখন এটা চেক করছে, মানে আগে যে 50 ছিল, দুইটা 50 আছে কিনা। এখানে আর একটা দেখেন, দুইটা Z1 Z2 দেওয়া আছে, এই পাশে একটা Z3 দেওয়া আছে। এখন মূলত হচ্ছে আমাদের এই Z1 Z2টাকে পোলার ফর্ম থেকে পোলার ফর্মে নিয়ে আসা, সেটাই হলো মেইন ইস্যু। দেখেন এখানে -12 আছে। -12 কোনটা? এই যে যেটা আমাদের Z3টা হলো রিঅ্যাকট্যান্স, আর এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। এই যে BC দিছে, আর এটা কিছু দেয় নাই, তার মানে এটা হলো এক্সএল। তো এখন এখানে BC-র মানটা এরা কিভাবে বের করছে, যে টোটাল যে ভোল্টেজটা এই সার্কিটের টার্মিনাল ভোল্টেজ 1, সেটা হলো কত? ই। তাহলে এখানে এরা ই রে ভাগ করছে এই এই ভোল্টেজ দিয়ে। তাহলে সেক্ষেত্রে আপনার একটা কারেন্টের মান বা অথবা যে ভোল্টেজ ডিভাইডার রুল করছে, ইউজ করছে, মানে এই টোটালটা হলো ই ভাগ Z1 Z2, মানে হলো কি কারেন্ট। আর তার সাথে যদি Z2 গুণ করা হয়, তাহলে এই VC-র মানটা পাওয়া যায়। তারপর দেখেন I1টা হচ্ছে শুধু এই টার্মিনাল ভোল্টেজ ভাগ হলো Z3, সেখানে I1 আসছে। এবং I2টা আমরা পাইছি, তাহলে ই ভাগ Z1 বাই Z2।
তাহলে দুটো যোগ করে জেড এর আই এর মানটা পাওয়া গেছে, আইএস সোর্সের কারেন্ট। দেখেন এটা মূলত পাওয়ারের অঙ্ক হইলো মূলত এসি ফরম্যাটে আছে, এই জন্য আমরা এটা এখানে নিয়ে আসার চিন্তা করছি। আর একটা ব্যাপার আছে যেটা আমাদের এই কসের সাথে থাকে, সেটা নর্মালি থাকে হলো আপনার বিএম বা আইএম এর পরে, সেটা রুট দিয়ে ভাগ করতে হয়, √2 দিয়ে। তখন এটা ফরম্যাটে আসে। তো দেখেন এখানে কি বলছে, ফাইন্ড দ্য কমপ্লেক্স এন্ড অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা একটা ইয়ে থেকে বইয়ের মানে আমাদের অনুশীলনী থেকে হুবহু দিয়ে দিচ্ছে বইতে। তো যেহেতু এটা বইতে পাওয়া গেছে হুবহু, সেটা আর কষ্ট করতে করা যায় না, যে করা হয় নাই, যেভাবে আছে সেভাবে তুলে দেওয়া হয়েছে। এখন দেখেন অ্যাপারেন্ট পাওয়ারটা হলো কি, আমাদের টোটাল যে পাওয়ার, টোটাল ভোল্টেজ বা কারেন্টের যে পাওয়ার, সেটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। আর রিয়েল পাওয়ারটা হলো আমাদের রেজিস্টিভ পাওয়ার, আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা হলো আমাদের ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা। তো এটা আমরা পরে আরো ভালো বুঝবো, এখন জাস্ট খালি একটু দেখে রাখেন। তো এখন এই পর্যন্ত আমরা যা করলাম, মানে সিরিজ প্যারালাল সার্কিট কি আমরা পারবো? জি ভাইয়া পারবো। আমরা কি এটা প্র্যাকটিস করতে পারি কিনা? প্র্যাকটিস করলে হবে কি কনসেপ্টটা ক্লিয়ার। আমি একটা ইয়া থেকে দেই, তাহলে সবাই যে খাতা কলম নিয়ে বইছেন তার একটা প্রমাণ আসলো, নাহলে শুধু করলাম কোনো ফিডব্যাক আসলো না, তাতে ভালো কিছু হবে না। আলোচনা করছি এগুলো আপনার যে কত 13 নম্বর চ্যাপ্টারে আছে। ছোট অঙ্ক যে দেখতেছি না, সবই তো বড় বড় অঙ্ক। এই 3 নম্বরটা করেন তো।
এখানে যেটা বলছে কি যে কারেন্ট সোর্স কে ভোল্টেজ সোর্সে কনভার্সন করতে হবে। বেসিক্যালি কি করতে হবে, এই কারেন্টটা এই দুইটার ভিতর গুণ করতে হবে, গুণ করলে যে মানটা আসবে সেটাই হলো আমাদের ভোল্টেজ সোর্স। আর এই রেজিস্ট্যান্সটা প্যারালালে চলে আসবে। এই দুইটার মান কত হয় সেটা আগে বের করেন। আপনার আমাদের আর এর মানটা কত আর থিটার মানটা কত আর ভির মানটা কত। তাহলে আর হচ্ছে আমাদের 15 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। কার আগে হইছে? সবার কাছে ক্যালকুলেটর আছে নাকি আমার মতো অবস্থা? আমার এখানে একটা বড় ধরনের ক্যালকুলেটর আছে। আমার মনে হয় ভোল্টেজ সোর্স যেটা আসবে সেটা 10.96 এর মতো একটা আসবে, সাথে অ্যাঙ্গেল আসবে। -30 অ্যাঙ্গেলের মান কত আসছে কার? -30 আসবে স্যার। এটা কত 34তম বা কততম একটা বিসিএস এ প্রশ্ন আসছিল। এই টাইপের অঙ্কগুলো আসলে খুব একটা খুঁজে পাওয়া যায় না। তারপরে এখানে ধরে নেওয়া হয়েছে যে এটা রেজোনেন্স সার্কিট, রেজোনেন্সের
সময় এই ফ্রিকোয়েন্সি ধরে শর্টে কাটে করা হয়েছে, কিন্তু আসলে রেজোনেন্সটা হয় সিরিজে এবং প্যারালালে হয়। তো এখন আমাদের মোটামুটি প্র্যাকটিসের ভিতরে যদি না থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আমারে দোষ দিলে পার পাওয়া যাবে না। এসি সার্কিটে কি আর সমস্যা হওয়ার কথা আছে কারো? ভাই ওই রেজোনেন্সের কন্ডিশন গুলো একটু দেখি, একবার নিয়ে যান ওখানে। রেজোনেন্সের আমাদের মেইন কন্ডিশন হলো XL ইকুয়াল টু XC। এটা প্যারালাল রেজোনেন্সেও একই হবে, XL এবং XC যখন সমান হবে তখন এটা প্যারালাল কন্ডিশনে কাজ করবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে। এই যে মূলত এটা প্রমাণ আসে যে এফসিটা কিভাবে আসলো, মানে বলে যে পুরো এফসি সমান সমান বাই টয়েস বাই এলসি। তো এখন এই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কথা বলে যে এক্সএল সমান সমান এক্সসি, তাহলে এক্সএল সমান সমান হলো ওমেগা এল, আর 1/ওমেগা সি মানে হলো এক্সসি। তাহলে ওমেগা দুইটা এই পাশে চলে আসলে এলটা এই পাশে নিয়ে আসলে ওমেগা এস করে যায়, আর ওমেগা মানে হলো কি টয়েস বাই এফ, লেফটটা রাখে টয়েস বাই পাশে পার করে দিচ্ছে। তো সেটা হলো আমাদের এফ সমান সমান 1/2/√LC। আর মূলত হচ্ছে এই সার্কিটে যেরকম মানে এখানে মূলত এই এক্সএল আর এক্সিটা পরস্পরে ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, মানে এক্সএল আর এক্সি ক্যান্সেল হয়ে গেলে তখন এই রেজিস্টিভ কন্ডিশন থাকে। আর পরবর্তী কন্ডিশন গুলা দেখেন, এখানে যেটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর 1 হয় রেজোনেন্স কন্ডিশনে, এই যে পাওয়ার ফ্যাক্টর হলো 1 হয়, এভারেজ পাওয়ার ডিভিডেড দ্য রেজিস্ট্যান্স এখানে, মানে মূলত আপনার এইখানে আমাদের এই এক্স আর এক্সি তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে এটা রেজিস্টিভ সার্কিট হয়ে গেল না। রেজিস্টিভ সার্কিটে আমাদের পাওয়ার ফ্যাক্টর কত 1, সেই কথাই বলতেছি। আর একটা হচ্ছে যে কোয়ালিটি ফ্যাক্টর, এটা হলো যে রিঅ্যাকটিভ মানে এক্স এল এর মান যেটা আর আর এর মান যেটা সেটা, এই যে আই স্কয়ার এক্সএল আই স্কয়ার আর, অথবা এখানে আই আই বাদ গেলে এক্সএল বাই আর থাকে। মানে মূলত এটা আমাদের কয়েলের যে একটা ফ্যাক্টর হিসেবে ধরা হয়, তো সেটা আমাদের এই যে এটার ই করে ক্যালকুলেশন করে আসলে আসে যে এফ এস সমান 1/r√L। এগুলো হচ্ছে মূলত সূত্রগুলো, জাস্ট আমরা এই যে বলছি সবাইকে যে নোট প্রত্যেকের একটা পার্সোনাল নোট খাতা থাকবে, এই সূত্রগুলা ইম্পর্টেন্ট টপিকস গুলা ওখানে কিন্তু লিখে রাখতে হবে, তা নাহলে আপনার ওই শেষের বেলায় মনে থাকবে না। আমরা এসি সার্কিটে কোনগুলো প্র্যাকটিস করবো ওগুলো গ্রুপে আজকে দিয়ে দিলে আমরা রাতে করতে পারবো। হ্যাঁ, এটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে মূলত হচ্ছে যে বই আমাদের কাছে, সবার কাছে সব বই নাও থাকতে পারে, তারপরে বয়েল স্টেট, আলেকজান্ডার সাদিক, আর হচ্ছে আমাদের এই যে বিকে মেহতার একটা বই আছে ভলিউম 1 ভলিউম 2 এই টাইপের। তারপরে যে বিএল থেরেজারের এরকম বই আছে বি1 2 বি2 3। ঠিক আছে, যার কাছে যা আছে, না থাকলেও ওই অনলাইন থেকে যদি আমি কিছু দিয়ে দিছি, যেমন আলেকজান্ডার আর ইয়ার বই দিয়ে দিছি, আরো দেখি আমার কাছে আছে কিনা। আর এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বইয়ের গুলাই প্র্যাকটিস করতে হবে বেশি, কিন্তু এগুলার ইয়ে আমাদের বিগত বছর দেখলাম যে মানে ছোট ছোট প্রশ্নের মতো আসে, মানে অঙ্ক থেকে মূলত প্র্যাকটিস আমাদের, যেমন দেখলাম যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কেন চেঞ্জ হয় বা এই টাইপের প্রশ্ন দেখলাম।
থিওরি ভাইয়া কোনগুলা থেকে পড়বো, মানে এখান থেকে থিওরি তো আসতে পারে সেক্ষেত্রে। থিওরি আসলে আমাদের যে সিলেবাস তাতে যদি সব পড়তে যায় তাহলে তো আমাদের হাফ পাগল হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। জি ভাইয়া, এই জন্য আমাদের থিওরির জন্য একটু বলে দেন যে এগুলো বললে আসার মতো। আমাদের টার্গেট থাকবে হলো যে বিগত বছরে যেগুলো আসছে সেগুলো যেন আমরা না করি, মানে কোনোটা বাদ না দিই। এই যে এখানে দেখেন একটা আসছে, হাউ ডাজ পাওয়ার ফ্যাক্টর ইন আরএলসি সিরিজ সার্কিট চেঞ্জ উইথ রেজিস্টিভ আর, রেজিস্ট্যান্স আর, ইন্ডাক্ট্যান্স এল এন্ড ক্যাপাসিটর সি। এখানে দেখেন মোটামুটি বেশ কিছু দিয়ে বলা আছে, বিভিন্ন যে কন্ডিশনের কথা বলা আছে, ঠিক আছে, এগুলো মোটামুটি থেকেই নেওয়া। তো এরকম আমি কয়টা প্রশ্ন লিখেছি, রেজোনেন্স ইনভার্টার। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, দাঁড়ান দিই। এখন দেখা যাচ্ছে? এখন কি দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন যে রেজোনেন্স ইনভার্টার থেকে একটা কোশ্চেন আসছে। তারপর রেজোনেন্সের এই যে একটা সার্কিট দিয়ে বিভিন্ন সময় আসছে। এখন এইটা আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো এই সার্কিটটা যথেষ্ট খোঁজাখুঁজি করা হয়েছে, তারপরে মোটামুটি একটা কনসেপ্ট থেকে এটা আঁকা হয়েছে। আমরা যতদূর জানি যে এলটা হলো নিচের দিকে, আরটা হলো এক্সিটা উপরের দিকে, ঠিক আছে। এটা এখন যেহেতু যে আর লাগানো আছে, আর লাগানোর কারণে এটা ডাইরেক্ট না যে জাস্ট একটু বাঁকাবাকি, মানে ওই যে এভারেজ চলে আসবে আর কি। ঠিক আছে, তাই সেভাবে আপনার ওই বি আর বিসি নেওয়া হয়েছে। মূলত হলো যদি আমাদের একটা আর না থাকতো সেক্ষেত্রে সার্কিট মানে ডায়াগ্রামটা আমাদের এরকম না আসতে পারতো। আর আমাদের এই আর এর মানটা আই আর এর মানটা মানে I1 এদিকে, I3 এদিকে করে এভাবে আসছে। মূলত আসলে আরো আসছে বিভিন্ন জায়গায়, প্র্যাকটিস করে যাইতে হবে যতদূর মনে থাকে আর কি। এখানে দেখেন কয়েকটা কনসেপ্টে আঁকা হয়েছে। এই যে এখানে একটা ম্যাথ দিয়ে আসছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ সি ফেজ ভিজি ফলোইং সার্কিট। এখন দেখেন এখানে এই সির মানটা চেঞ্জ করে করে এরা, মানে এটা কি চেঞ্জেবল। এখন আমাদেরকে সির মানটা বলা হয়েছে ফর দ্য রেজোনেন্স কন্ডিশন, আমরা ধরে নিচ্ছি রেজোনেন্স কন্ডিশনে আছে এক্স এর এক্সএল সমান, ঠিক আছে। তখন ওমেগার মান, এল এর মানটা তো আমাদের এখানে দেওয়া আছে, সেই হিসেবে নিয়ে একটা এই পাওয়া গেছে, ওহম পাওয়া গেছে। তখন এক্স এর সমান সমান 1/ওমেগা সি করে এইভাবে সির মানটা বের করে আসছে। এখানে দেখেন একটা ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, বলা ছিল যে ফ্রিকোয়েন্সির এগেইনস্টে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ক্যাপাসিটরের মান বের করতে বলা হয়েছে। তা আমরা তো মোটামুটি এতক্ষণ সূত্র থেকে দেখলাম এফ সমান সমান 1/2√/LC, সেভাবে করে এখান থেকে সির মানটা বের করা হয়েছে। রেজোনেন্স থেকে প্রত্যেকবারই অঙ্ক আসে, মানে খালি অঙ্ক না, বিভিন্ন প্র্যাকটিস আসে আর কি। এই যে ডোরোদা কোয়ালিটি ফেজর ডায়াগ্রামের প্যারালাল রেজোনেন্স সার্কিট। এখন এটা দেখেন, আমি বলছিলাম যে আমাদের এই সিটা থাকে উপরের দিকে, এলটা থাকে নিচের দিকে। এখন দুইটা যখন হয় কম্বাইন্ড হয় তখন কি হয়, একটু
মানে মিনিমাইজের চেষ্টা করে আর কি। আর যেহেতু আর আছে একটা, ঠিক আছে, আর থাকার কারণে এটা আপনার এই সোজাসুজি না যে এটা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো চলে আসে। তারপরে দেখেন এখানে আরেকটা প্রশ্ন আছে, হাউ ডাজ দ্য পাওয়ার ফ্যাক্টর ইন দ্য আরএলসি সিরিজ সার্কিট উইথ রেজিস্ট্যান্স আর ইন ইন্ডাকটেন্স? এটা তো আমরা আগে দেখলাম, একই প্রশ্ন আর কি। প্রশ্ন অনেক হয়তো রিপিট হয়তো, সেক্ষেত্রে মূল বইটা মানে আমাদের যে মেইন বই আছে এবং আমাদের যে প্রশ্ন ব্যাংক সলিউশন যেটা দেওয়া আছে, দুইটা মিলে যদি আপনারা নিজেদের মতো করে আরেকটা নিজস্ব হ্যান্ড নোটের মতো করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু পরীক্ষার হলে আপনার লিখতে সুবিধা হবে। যে যাই বলুক, পরীক্ষা কেউ এবার হয়তো ফার্স্ট টাইম দিচ্ছে, কিন্তু আমাদের যারা আছে এর ভিতরে অনেকে আছে যারা বারংবার 2-1 বার দিছে এর আগে পরীক্ষা, তাদের এক্সপিরিয়েন্স তো আরো বেশি। তবে এখানে আমাকে কে যেন একজন জিজ্ঞেস করছিল যে আমাদের হয় কিনা, পার্শিয়াল মার্ক টার্ক দেয় কিনা। পার্শিয়াল মার্ক অবশ্যই দেয়, কিন্তু সেক্ষেত্রে হলো যে আপনার লাইনে থাকতে হবে। এখন যদি লাইন ছাড়া বে লাইনে যায়, সেক্ষেত্রে আমাদের পার্শিয়াল মার্কের আশা তো আমরা করতে পারি না। তো এখন আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম, কে কে অ্যাটেন্ড করছেন, কার কি অবস্থা? আরিফিন ভাই বলেন তো, সুপারপজিশন থিওরামের সংজ্ঞাটা কি বলেন? ওইভাবে তো ডেফিনেশন কিভাবে বুঝতে পারতেছি না, মানে মেন থিম বলতে পারবো। মেইন থিমটাই বলেন। যে কোনো সার্কিটে এক বা একাধিক সোর্স যদি থাকে, তাহলে আমরা যে কোনো একটা সোর্সকে প্রথমে অ্যাক্টিভ করব, তারপরে ওই যে কোনো ইয়ের ভিতর দিয়ে কারেন্ট বের করব, দেন ওইটাকে পরবর্তীতে আরেকটা সোর্সকে অ্যাক্টিভ করব, ওটাকে ইনঅ্যাক্টিভ করব। এভাবে করে প্রত্যেকটা ইয়ের অ্যালজেব্রিক সামেশন হচ্ছে 0 হবে কারেন্টে। না, তবে আমাদের ইম্পর্টেন্ট যে থিওরাম গুলো আছে, থিওরাম গুলা কষ্ট হইলেও একটু ইংলিশে মনে রাখতে হবে, তা নাহলে তো আপনি লিখতে গেলে পরে আপনাকে আরো কষ্ট করতে হবে। আবার এই যে রুল ভাই বলেন তো, কারেন্ট সোর্সটা কি? কারেন্ট সোর্স তো সংখ্যা জানি না আর কি, বানিয়ে লিখতে। কারেন্ট সোর্স হচ্ছে যেখান থেকে অ্যাক্টিভ এলিমেন্ট, যেটা সার্কিটের মধ্যে কারেন্ট সাপ্লাই দেয়। কারেন্ট সোর্স হচ্ছে কারেন্ট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, সোর্সটা ডিপেন্ডেন্ট হচ্ছে হতে কি, পারে। মানে কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্সটা হলো যে সংজ্ঞাটা হলো এরকম যে এটা একটা কনস্ট্যান্ট সোর্স, নির্দিষ্ট টাইম পর্যন্ত ও একই রকমের আপনার মান দিবে। আপনি যদি সপ্তাহে যদি বানায় লেন, তাহলে তো পরীক্ষা হলে যে স্যার খবরে যায় মার্ক বানাই দিবে।
কারেন্ট সোর্সের সংজ্ঞাটা আমি ওই সময় দেখলাম যেটা হলো যে আপনার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে একই রকমের দেবে, সাপ্লাই দিবে। ঠিক আছে, তারপর ছিল যে কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম, এটা কিন্তু বিসিএস এর পরীক্ষাও অনেকবার আসছে। কি কি কম্পোনেন্ট বলেন তো? এটা সাবস্টেশনের কম্পোনেন্ট গুলো বলেন তো একজন। সাবস্টেশনে যা থাকে এটাই তো আপনার ইলেকট্রিক্যাল এর কম্পোনেন্টই বেশি। মেইন হলো যে আমাদের কি থাকে, ট্রান্সফরমার থাকে,